রাম রাম রাম। এখানে প্রশ্ন আসছে যে এই যে সন্তান দলটা কি এবং কেন, তার উদ্দেশ্যটা কি? পৃথিবীর সর্বত্রই আমরা দেখতে পাই দল, সম্প্রদায়, জাতি, গোষ্ঠী। দল বলতে আমরা সাধারণত বুঝি একটা গোষ্ঠী। সন্তান দল কি তেমনই একটা সীমিত গোষ্ঠী? সন্তান দলের প্রতিষ্ঠাতা জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সুস্পষ্ট জবাব দিচ্ছেন, পৃথিবীর তাবৎ আসুরিক শক্তিকে ধ্বংস করার জন্যই সৃষ্টি করেছি আমার এই সন্তান দল, সন্তান বাহিনী। এই সন্তান দল কোনো খণ্ড দল, কোনো খণ্ড সম্প্রদায় নয়। এটা কোনো রাজনৈতিক দলও নয়, আবার কোনো ধর্মীয় সম্প্রদায়ও নয়। এই সন্তান দল এক অখণ্ড বিশ্ব পরিবার। পৃথিবীর গর্ভজাত সকল সন্তানকে নিয়েই আমার এই সন্তান দল, সন্তান বাহিনী। বালক ব্রহ্মচারী মহারাজ যে সন্তান দল করলেন, তার তো একটা উদ্দেশ্য আছে। অবশ্যই সেই উদ্দেশ্যটা গুরুদেব বলছেন, এই বাস্তব সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য একই ভ্রাতৃত্ব বন্ধনে এই বিশ্ব পরিবারকে আবদ্ধ করার জন্য সৃষ্টি হয়েছে ঐতিহাসিক সন্তান দল। এই সন্তান দলের কর্মী সন্তানদের দায়িত্ব, কর্তব্য বিরাট ও ব্যাপক। একদিকে যেমন তাদের সকল বিভিন্নতা, বিচ্ছিন্নতা ভুলতে হবে, অপরদিকে তেমনি সকল বোধগম্য হতে হবে সেই চিরন্তন অভেদের কথা। তাই আমাদের সূর্য এক, চন্দ্র এক, বাতাস এক, জল এক, মাটি এক। একই সূর্যের তাপ, আলো, তেজ, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ সবাই আমরা নির্বিচারে গ্রহণ করছি। একই বাতাস টেনে টেনে আমরা সবাই জীবন ধারণ করছি। একই জলে আমরা সবাই উজ্জীবিত হচ্ছি। তেমনি ধর্মের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে আমাদের কোনো বিভিন্নতা, বিচ্ছিন্নতা থাকবে না। আচ্ছা, নামের প্রয়োজনীয়তা। এই যে নাম আমরা কি জন্য করব? যে কোনো আমরা বাস্তব জগতে আমরা যা কিছু করি, আমাদের একটা উদ্দেশ্য থাকে এবং সেখানে একটা লাভালাভের ব্যাপার থাকে। আমরা এখানে বাস্তব জগতে যে সমস্ত কর্ম করছি, সেখানে আমরা লাভের জন্যই আমরা করি। সেরকম এই যে অধ্যাত্ম জগতে এই যে আমরা নাম জপ এবং ধর্মের লাইনে যে আমরা সময় দেবো, চিন্তা ভাবনা চর্চা কাটাছাড়া করব, এতে আমার লাভটা কী? সেই লাভের কথা, নামের আমার প্রয়োজনটা কী, সেই প্রয়োজনের কথা গুরুদেব এখানে বলছেন, শুনুন। ঠাকুর বলছেন, একটা সিংহের বাচ্চাকে যদি ভেড়ার বাচ্চার দলে দীর্ঘদিন ভিড়িয়ে রাখা হয়, তাহলে দেখা যায় ভেড়ার বাচ্চাও ঘাস খাচ্ছে, সাথে সাথে সিংহের বাচ্চাও ঘাস খাচ্ছে। এমনিভাবে কিছুকাল থাকার পর দেখা যাবে সে রক্তের স্বাদ একেবারে ভুলে গেছে, চালচলনে পুরোপুরি ভেড়া মাফিক হয়ে গেছে। সেই ভেড়াত্বপ্রাপ্ত সিংহত্বের বাচ্চার যদি সিংহত্ব জাগাতে হয়, তার সহজ পন্থা কি? একটা সহজ পথ এই যে, তাকে যদি ভেড়ার পরিবেশ থেকে সরিয়ে নিয়ে সিংহের পরিবেশে ছেড়ে দেওয়া হয়, তাহলে আবার সে সিংহত্ব ফিরে পাবে। কিন্তু মনে করা যাক সেই মুহূর্তে ভেড়ার পরিবেশ থেকে তাকে সরানো সম্ভব নয়। সেই অবস্থায়, অর্থাৎ সে ভেড়ার পরিবেশে রেখে তার সিংহত্ব জাগানোর সহজ উপায় কি? সহজ উপায় একটাই, যে রক্তের স্বাদ তার সত্তায় নির্দিষ্ট রয়েছে, সেই রক্তের স্বাদকে জাগাবার জন্য তার জিভে ফোঁটা ফোঁটা রক্ত দিতে হবে। দু একদিন বা দু এক ফোঁটা রক্ত দিলে হবে না, বেশ কয়েকদিন ধরে তার জিভে রক্তের ফোঁটা দিতে হবে। প্রথম দুদিন ফোঁটা দেওয়া হলো, দ্বিতীয় দিন আবার 2 ফোঁটা, পরের দিন 3 ফোঁটা। এইভাবে দিতে দিতে হঠাৎ একদিন দেখা যাবে তার জিভের রক্তের স্বাদের স্নায়ুগুলো সজাগ হয়ে উঠেছে। আর যতই সেগুলো সজাগ হবে, ততই তার ঘাসের স্বাদের স্নায়ুগুলো চাপা পড়ে যাবে।
তখন ঘাসা তার মুখে রুচবে না। সেই রক্তের সন্ধান করতে থাকবে এবং রক্তের সন্ধান করতে করতে ওই ভেড়ার ঘাড়ে এসে লাফিয়ে পড়বে। সেরকম এই পৃথিবীটা হলো ভেড়ার পরিবেশ। এখানে হীনতা, দীনতা, স্বার্থপরতা, সংকীর্ণতা, রূপ, ঘাসের সংস্কার এখানে আবমণ্ডলে পরিব্যাপ্ত। এই পরিবেশ সেই মহান ধনীরূপ সিংহের বাচ্চারা এখানকার আবহমণ্ডলে পরিব্যাপ্ত। এই পরিবেশে সে মহান ধনীরূপ সিংহের বাচ্চারা, অর্থাৎ আমরা বিরাটের সন্তান, সিংহের বাচ্চা, সেইটাই ঠাকুর স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে। ওঙ্কারের সন্তানেরা একত্রের শুরু থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ছিটকে পড়েছি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের এই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই পৃথিবীর সংকীর্ণ পরিবেশের মধ্যে রেখে তার সত্তার সেই সুপ্ত প্রাণবন্ত জাগাবার সহজতম পন্থা কি? ভেড়াত্মপ্রাপ্ত সিংহের বাচ্চার সিংহত্ব জাগাবার সহজ পথ যেমন তাহার জীবে রক্তের ফোঁটা দিতে হয়, এই প্রণবের বাচ্চাদের প্রণবত্ব জাগাতে তেমনি প্রণবের ওঙ্কারের ফোঁটা দিতে হবে। রক্তে জীবের ফোঁটা দেয়, তেমনি প্রণবধ্বনি ফোঁটা কানে দিতে হয়। ইথার তরঙ্গের মাধ্যমে দেহের অনুপরমাণুতে তার সঞ্চার ঘটতে থাকে। সন্তান দল সেই ফোঁটা দেওয়ার কাজ করে চলেছে। ইথার সমুদ্রে রাম ও নারায়ণ রাম, এরই মাধ্যমে সে ওঙ্কার ধ্বনিকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে, ধ্বনিত প্রতিফলিত করছে। সৃষ্টির মূল রহস্য বলি একটুকু, মানে এই যে সৃষ্টিটা হয়েছে, এখানে সে দেখা যাচ্ছে আমাদের জীব জগতে কিন্তু কেউ শান্তিতে নাই, কেউ তৃপ্তিতে নাই। এক কথায় এই পৃথিবী কালীকে স্রষ্টা সৃষ্টি করলেন আমাদেরকে রোগ শোক আঘাত এগুলো যন্ত্রণা দেওয়ার জন্যে? তা তো স্রষ্টার উদ্দেশ্য হইতে পারে না। তাহলে স্রষ্টার উদ্দেশ্যটা কি? স্রষ্টার সেই উদ্দেশ্যের কথা, অর্থাৎ সৃষ্টির মূল রহস্যের কথা এখানে আলোচিত হলে জিনিসটা পরিষ্কার হব আমরা। ঠাকুর বলছেন মহাশূন্য মহা আকাশ অসীম অনন্ত হয়েছে, যাকে বলা হয়েছে। কোটি কোটি গ্রহ নক্ষত্র বিরাজ করছে সেখানে। পৃথিবীর ধূলিকণা বালুকণা যদি কোনো দিন গোনা সম্ভব হয়, এই অর্থে ধরা হচ্ছে পৃথিবী যত বড় সেটা একটা সীমিত দেহ। এই মহাশূন্যে মহা আকাশে কত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র রয়েছে, তাও কেউ কোনো দিন গুণে শেষ করতে পারবে না। কে সৃষ্টি করলে অন্তহীন শূন্যকে? কে বা সৃষ্টি করলে অগণিত গ্রহ নক্ষত্রকে? এর যুক্তিগ্রাহ্য জবাব খুঁজে পাওয়া মুশকিল। জড়বিজ্ঞান এখানে স্তব্ধ, তারা আর আগাতে পারছে না, তারা বুঝতে পারছে না। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞান এখানে মুখর। এই দুই সমন্বয়ের সমাধান আজও ঘটেনি। অধ্যাত্মবাদীরা বলছেন এক পরম চৈতন্যময় সত্তা বিরাজ করছে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে। একটা মন, একই চৈতন্য সত্তা, এক উদার প্রশান্ত ব্যাপকতা বিরাজ করছিল। হঠাৎ কোনো এক সময়ে তার মধ্যে বাসনা জাগল। সেখানে এবং চাঞ্চল্য নিঃসঙ্গতা দেখা দিল, বড় একাকিত্ব, বড় নিঃসঙ্গ। চিন্তার তরঙ্গ উঠল, এক আছি বহু হব, বহু রূপে আমি নিজেকে আস্বাদন করব। অসীম ব্যাপকতায় ছুটে চলল সেই তরঙ্গ, এবং তারই অভিঘাতে সৃষ্টি হয়ে চলল অসংখ্য বুদবুদ, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র। অধ্যাত্মবাদীদের এই তত্ত্বকে ভাববাদ বলে উড়িয়ে দিতে চাইবে মন। তাই বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে এর বিশ্লেষণ প্রয়োজন। আমাদের এই জন্মটাকেই ধরা যাক।
এটা একটা বিরাট রহস্য। কেমন করে এলাম, কোথা থেকে এলাম, কেন এলাম, একে আগে এবং কিভাবে এলাম, একে বিশ্লেষণ করা হোক। পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা কোথায় ছিলাম? মাতৃগর্ভে। মাতৃগর্ভে আসার আগে আমি কোথায় ছিলাম? পিতার বীর্যে কীটা আকারে। বীর্যের আগে আমি রক্তে ছিলাম। রক্তে আমি কেমন করেছিলাম? দুধে যেমন মাখন মিশিয়ে থাকে ঠিক তেমনিভাবে ওই দুধ হাতে নিয়ে কাটাছেঁড়া করলে সেই মাখনকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু দুধকে যদি মন্থন করা হয় তা থেকে দলার আকারে মাখন ভেসে ওঠে। ভাবতে অবাক লাগে কেমন করে এতখানি স্থূল বস্তু এই দুধের মধ্যে তরল হয়ে হারিয়ে ছিল, মিশিয়েছিল। তেমনি পিতার রক্তস্রোতে হাড় মাংস মজ্জা সমেত এই মূল দেহ সত্তাটা একদিন হারিয়েছিল, মিশিয়েছিল রক্তের তালে তালে, দেহের সর্বাঙ্গে ছোটাছুটি করে বেরিয়েছিল। কখন আমি আকৃতি পেলাম? মা বাবার মাধ্যমে, মন্থনের মাধ্যমে, বীর্যের আকারে। দলার আকারে মাতৃগর্ভে পতিত হয়েছিলাম, কিন্তু পিতার রক্তই আমার অস্তিত্বের আদি কথা নয়। তার আগেও আমি ছিলাম বিভিন্ন খাদ্য বস্তুর মধ্যে, গাছপালা, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, যার থেকে বাবার রক্তের সৃষ্টি হয়েছে। আবার এই মাছ, মাংস, ডিম, দুধ উৎস অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, শূকর, মাছ, পাখি, এরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদভোজী। অর্থাৎ মূলত বাবার রক্তস্রোতে আসার আগে আমরা উদ্ভিদ জগতের মধ্যে হারিয়েছিলাম, আমরা মহাশূন্যে মিশিয়েছিলাম। কিন্তু সেখানেও শেষ কথা নয়, তার আগেও খোঁজ করতে গেলে অস্তিত্বের সন্ধান পাওয়া যাচ্ছে। উদ্ভিদ কোথা থেকে সৃষ্টি হচ্ছে? শুধু মাটি বা জল থেকে কি উদ্ভিদ সৃষ্টি হয়? দেখা যাবে আলো, জল, মাটি, বাতাস, ফাঁকা, এই পাঁচটি বিষয়বস্তুর প্রয়োজন উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্র। সেই বস্তুত পক্ষে উদ্ভিদ জগতের মধ্যে আসার আগে আমরা আমাদের সত্তা ওই আলো, জল, মাটি, বাতাস, ফাঁকার মধ্যে আমরা হারিয়েছিলাম। আবার ওই আলো, জল, মাটি, বাতাস অর্থাৎ সূর্য, চন্দ্র, পৃথিবী, এদের উৎস খুঁজতে গেলে মহাশূন্যে হারিয়ে যেতে হয়। আগে আমরা আলোচনা করেছি অধ্যাত্মবাদীদের মতে মহাশূন্যে এই যে মহাচৈতন্য সত্তার চিন্তার তরঙ্গ ছুটে চলেছিল, তারই স্বরূপ প্রকাশে গ্রহ, নক্ষত্র, সূর্য, পৃথিবী। বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই আগে আসে চিন্তা, পরে আসে কর্মের প্রকাশ হয়। আগে ভাব, পরে ভাব ও বিগ্রহ। সকালে উঠে এই চিন্তা জাগলো বাজার করতে হবে, সঙ্গে সঙ্গে কর্মের প্রকাশ শুরু হলো। জুতোটি পায়ে দিলাম, থলিটি মানিব্যাগটি হাতে নিলাম, বাজারে গেলাম, মাছ তরকারি নিয়ে বাড়িতে ফিরলাম। মস্তিষ্ক কোষের একটি মাত্র চিন্তার তরঙ্গের ফলে এতগুলো কর্মের আমার প্রকাশ ঘটল। তেমনি এক আছি বহু হব, বহু রূপে নিজেকে আস্বাদন করব। চিন্তার তরঙ্গে অনন্ত রূপ ও বিগ্রহ এই সৃষ্ট জগৎ। রাম নারায়ণ।